একটা বেকার ছেলের সাথে এত দিন রিলেশনশিপে থাকতে থাকতে আমি যে মরে যাইনি, আমার ভাগ্য ভালো। খালি ইন্টারভিউ ইন্টারভিউ, প্রায় 6 মাস ধরে শুধু শুনছি। একটা চাকরির তো কোনো বালাই নেই। আর অন্য কিছু যে করবে তারও তো মুরদ নেই। ভিখিরি কোথাকার। শুনছেন গল্পগর স্টুডিও। আজকের গল্প ভাঙা হৃদয় থেকে জন্ম নেওয়া এক নতুন ভালোবাসার গল্প, শেষবাতি। আমাদের আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের গল্পটিতে হাই বাটনটি প্রেস করে আমাদের গল্প অন্যদের কাছে পৌঁছে দিন। শুরু করছি আমাদের আজকের গল্প, লেখক দেবোত্তম দের কলমে শেষবাতি। ইন্টারভিউয়ের ঘরে এক হাতে বায়োডাটা নিয়ে সবে মাত্র পকেট থেকে বার করা মোবাইলটাকে সাইলেন্ট করতে যাচ্ছিল অনন্ত। এমন সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নম্বরটা। তার প্রতিবেশী ভোলা জেঠুর নম্বর দেখে বেশ চমকে উঠে অনন্ত ফোনটা ধরে ফোনের অপর প্রান্তে থাকা ভোলা জেঠুর কথাগুলো শুনে আসছি বলে ফোনটা কেটে দিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। ভেতর থেকে তখনও যিনি ইন্টারভিউয়ের ক্যান্ডিডেটদের নাম ধরে ডাকছিলেন, তিনি অনন্তের নাম ধরে একবার তাকে ডাকলো অনন্ত বিশ্বাস বলে। 2-3 বার জোরে জোরে ডেকে হঠাৎ নেক্সট বলে অন্য একজনের নাম ধরে ডাকতে লাগলো। অন্যদিকে অনন্ত সেখান থেকে বেরিয়ে সোজা একটা টোটো ধরে পৌঁছলো শ্যামপুর বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে একটা বাস ধরে সোজা বাসে উঠে তার বাড়ি অশোকপুরের উদ্দেশ্যে রওনা দিল সে। পুরো বাসটাই ভিড়ে ঠাসা, তাতে বসার জায়গা না পেয়ে শুধু বাসের মাঝ বরাবর জায়গাটায় একটা সিটের সামনের দিকটা ধরে কোনো রকমে দাঁড়িয়ে রইল অনন্ত। তবে বাস চলতে চলতে তার অস্বস্তির ঘোরটা যেন কাটল না কিছুতেই। বাবার জন্য দুশ্চিন্তাটা তার চোখের কালো ফ্রেমের মধ্যেও যেন ফুটে উঠছিল বারবার। একটু আগে ফোনে ভোলা জেঠু তো ফোনে তাকে তড়ি ঘড়ি বাড়ি আসতে বলল। আজ একটু আগে নাকি তার বাবা বাজারের রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছে পাথরের সাথে হোঁচট খেয়ে। সেই খবর পেয়ে তাকে ধরাধরি করে পাড়ার ভোলা জেঠু সহ বাকিরা নিয়ে গেছে হাসপাতালে। চিন্তার একটা পুরু ভাঁজ যেন ফুটে উঠল তার কপালে। এর মধ্যেই হঠাৎ তার ফোনটা আবারও বেজে উঠতেই সেটা ধরার জন্য ফোনটা তড়িঘড়ি বের করতেই অনন্ত দেখল তার প্রেমিকা শ্রীতমা ফোন করেছে তাকে। কিন্তু ফোনটা ধরার আগেই তার মোবাইলে চার্জ কম থাকায় ফোনটা সুইচ অফ হয়ে গেল অনন্তের। এমন সময় হঠাৎ অনন্তের পেছন থেকে একটা হাত এসে তার ঘাড়ের মধ্যে লাগতেই ঘুরে তাকানোর জন্য অনন্ত পেছন ঘুরতে যেতেই চলন্ত বাসটা একবার চলতে চলতে প্রচণ্ড জোরে থামবার জন্য খানিকটা জোরালো গতিতে ব্রেক কষতেই তার পেছনে থাকা একটা ওড়না দিয়ে মুখ ঢাকা মেয়ে প্রায় এসে পড়ল তার গায়ের ওপরে। অনন্ত কোনো মতে তাকে দুহাত দিয়ে ধরে বলল, ম্যাডাম, আপনার ব্যথা লাগেনি তো? এত জোরে ব্রেক কষলো। না না, ঠিক আছে, আমার ব্যথা লাগেনি। আপনি একটু সরে দাঁড়ান, আমি এখানেই নামবো। অনন্ত মাথা নাড়িয়ে খানিকটা সরে দাঁড়াতেই সেই মেয়েটা বাস থেকে নেমে গেল। আবার বাসটা চলতে শুরু করলো। বেশ খানিকক্ষণ পর অশোকপুর পৌঁছেও গেল সে। তারপর হাসপাতালে বাবাকে দেখবে বলে পৌঁছতেই সেখানে দেখলো তার বাবাকে স্যালাইন দেওয়া হয়েছে। সে হাসপাতালের বেডে শুয়ে ঘুমোচ্ছে। একবার অনন্ত ভাবলো ভেতরে যাবে, কিন্তু এমন সময় হঠাৎ একজন নার্স এসে তাকে বলল, আরে আরে, কি করছেন কি? এখন হাসপাতালে ঢুকবেন না স্যার, পেশেন্ট এখন রেস্ট নিচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি কে? এনার ছেলে নাকি? হ্যাঁ ম্যাডাম, আমার বাবা কেমন আছেন এখন? ডাক্তারবাবু সব বলবেন আপনাকে। ওয়েট করুন, উনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। নার্স কথাটা বলে সেখান থেকে চলে যেতেই পাশেই একটা বসার জায়গায় গিয়ে বসলো অনন্ত। ডাক্তারবাবু আসতেই সে ডাক্তারবাবুর সাথে কথা বলতেই ডাক্তারবাবু তাকে বললেন, আপনার বাবার একটা মিনি স্ট্রোক হয়েছিল, টিপিয়ে দেওয়া হয়েছে। আর হাসপাতাল থেকে আপনার বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার পর ওনাকে বেশি বাইরে যাতায়াত করতে দেবেন না, কেমন? পারলে ওনাকে দেখাশোনার জন্য কাউকে একটা কাজের লোক হিসেবে রেখে দেবেন। নেহাতে মিনি স্ট্রোকটা কম ঝুঁকিপ্রবণ ছিল, কিন্তু
এরপর কোনো রিস্ক না নেওয়াই ভালো। আর বেশ কিছু মেডিসিনও আমি লিখে দিয়েছি, ওগুলো কাইন্ডলি আনিয়ে নেবেন। উনি এখন স্টেবল, ওনার জ্ঞান ফিরুক, 3-4 দিনের মধ্যেই আপনার বাবাকে ছুটি দিয়ে দেবো। আর নার্স আপনাকে আপনার বাবার টেস্টের রিপোর্টগুলোও দিয়ে দেবে। অলরাইট? কথাটা বলেই ডাক্তারবাবু চলে গেলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো অনন্ত। তারপর সে মোবাইল চার্জে দিয়ে সুইচ অন করে শ্রীতমাকে বেশ কয়েকবার ফোন করার পরেও যখন শ্রীতমা তার ফোন ধরল না, তখন সে বলল, শ্রীতমা মনে হয় খুব রাগ করেছে তখন ফোনটা ধরিনি বলে, কিন্তু তখন ফোনটা তো সুইচ অফ হয়ে গেল হঠাৎ করে। আর পরে হাসপাতালেও গিয়েছিলাম, বাবা অসুস্থ হয়েছিল তাই জন্য। কথাটা বলে থামতে না থামতেই আবার তার মোবাইলটা বেজে উঠতেই অনন্ত শ্রীতমাকে কিছু বলবার আগেই শ্রীতমা তাকে বলল, এখন কেমন আছেন তোমার বাবা অনন্ত? ভালো। তুমি রাগ করোনি তো? সরি। শ্রীতমা খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, শোনো, আজ থেকে না আর আমাকে ফোন করবে না। বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করেছে, তাই তোমার সঙ্গে আমার আর এই সম্পর্কটা রাখা সম্ভব হচ্ছে না। খানিকক্ষণ চুপ করে থাকলো অনন্ত। তারপর সে একবার তার চোখ দুটো বুজে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমারও দম বন্ধ লাগছে এই সম্পর্কতে এখন। আমাদের বরং ব্রেকআপ করে নেওয়াই ভালো। তাও ভালো, তোমার তো দম বন্ধ লাগছে। একটা বেকার ছেলের সাথে এত দিন রিলেশনশিপে থাকতে থাকতে আমি যে মরে যাইনি, আমার ভাগ্য ভালো। খালি ইন্টারভিউ ইন্টারভিউ, প্রায় 6 মাস ধরে শুধু শুনছি। একটা চাকরির তো কোনো বালাই নেই। আর অন্য কিছু যে করবে তারও তো মুরদ নেই। ভিখিরি কোথাকার। নেহাত আমার মতো মেয়ে, তাই এতদিন এই সম্পর্কটার জন্য সয়ে গেল, না হলে কবেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো। ঝড়ের গতিতে কথাগুলো বলেই ফোনটা কেটে দিল শ্রীতমা। আর অনন্ত নিজের মাথাটা নিচু করে ফোনটা রেখে দিয়ে ধপ করে এসে বসে পড়ল বিছানায়। শ্রীতমার কথাগুলো আজ কেমন যেন অচেনা লাগছে তার, কেমন যেন অচেনা কোনো মানুষ। অথচ এতবার তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এমনকি ঝগড়াও হয়েছে, কিন্তু আজ যেন কোনো ঘনিয়ে আসা দীর্ঘক্ষণের দুর্যোগের মতো শ্রীতমার কথাগুলো এসে লেগেছে তার বুকে। শ্রীতমার বলা কথাগুলো কানে আবারও তার ভেসে উঠতেই অনন্ত বলল, না না, যা হয়েছে সেটাই ঠিক। ঠিকই তো, আমার চাকরি বাকরি কোনো ভরসা নেই, তা নিয়ে একটা সম্পর্ককে তো এতদিন ধরে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। তাছাড়া আমি তো এভাবে সম্পর্কের বোঝা টেনে আরেকটা জীবনকে থামিয়ে দিতে পারি না। প্রায় কতক্ষণ যে বিছানায় সেভাবেই বসে থাকলো অনন্ত, তা সে নিজেও জানে না। কিন্তু দিনের আলোটা নিভে যাচ্ছে, তার সাথে ঘরের পেছনে তার জানলার বাইরের সূর্যটাও আকাশ থেকে ক্রমশ যেন মিশে যাচ্ছে একটু একটু করে। সব দিক থেকে যেন আঁধার হয়ে আসছে এক নিমেষেই। তার মধ্যেই দেশলাই হাতে নিয়ে নিজের ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা সেই শ্রীতমার সঙ্গে থাকা তার সব পুরনো ছবিগুলোকে নিয়ে ধীরে ধীরে বাড়ির পেছনে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলল অনন্ত। এই ছবিগুলোই কলেজের বিদায়ী অনুষ্ঠানে তাদের একসঙ্গে তোলা, তাদের সম্পর্ক শুরুর দিনগুলোর সব ছবি। এগুলো সবই অনন্তই তার এক ফটোগ্রাফার বন্ধুকে দিয়ে তুলিয়েছিল বহুদিন আগে। তবে শুধুমাত্র সেদিনের ছবিগুলোই নয়, তার মুঠো ফোন থেকে বের করা বেশ কিছু তাদের ছবিও ছিল তাতে। দামাল প্রেমের হাওয়া ঠিক যেই যেই চত্বর দিয়ে প্রেমের পায়ের ছাপ রেখে যায় সেরকমই। তাতে কোনো জায়গাই অবশ্য বাদ নেই। তা হতে পারে কলেজের পুরনো খেলার মাঠের আলিঙ্গন, দোলের বসন্তের লাল হলুদ রঙের মিশেলের হাতের স্পর্শ, কিংবা গঙ্গার ঘাটের সেই শীতল হাওয়ার লণ্ডভণ্ড শ্রীতমার বিস্তৃত চুলে অনন্তের মুখ ঢেকে যাওয়া, কিংবা বৃষ্টি ভেজা আঙুল, কোনো নিয়ন আলোর অচেনা গলির মাঝে ঠোঁটের গভীরে অংশীদারির অঙ্ক কষা, কিংবা উপহার আদর মিস করা, চেনা রিংটোন, কত শতবার ঝগড়া, অভিমান, সবই যেন আজ একে একে ভিড় করে আসছে অনন্তের মনে। যেন জ্যামে আটকানো সব গাড়ির হেডলাইটের আলো
তাকেই একটু দ্রুত এগোতে বলছে সামনের দিকে। একবার একটা দীর্ঘশ্বাস ফেলল অনন্ত। তারপর সে একবার ছলো ছলো চোখে সেই তার অন্তর থেকে সদ্য নির্গত এক টুকরো দাবা নলের উঁচু শিখার মধ্যে তাকিয়ে বলল, অসমাপ্ত শব্দটির মধ্যে সমাপ্ত এক প্রকার জোর করে টানা আছে। প্রায় 3 দিন পর হাসপাতাল থেকে অবশেষে বাবাকে বাড়ি নিয়ে এলো অনন্ত। বাড়ির তালা খুলে সে আর টোটোওয়ালা ছেলেটা তার বাবাকে ধরে নিয়ে এনে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের বাইরে বের হয়ে অনন্ত টোটোর ভাড়া মেটাতে গিয়ে ঘরে আবার ফিরে আসতেই হঠাৎ তার বাবাকে বিছানা থেকে একা একা উঠতে দেখে অনন্ত বলল, কি হলো বাবা, তুমি আবার একা একা উঠছো কেন বিছানা থেকে? কিছু কি দরকার? আমাকেই তো বলতে পারো। আবার নিজে নিজে উঠে নিজের কোনো একটা বিপদ ঘটাবে তুমি। কি দরকার বলো তো? ওসব পরে, তোর কথা আমি পরে শুনবো রে অন্তু। এখন একবার আমাকে একটু বারান্দার বাইরে যেতে দে। তোর মায়ের বোনাকুন্দ ফুলের গাছটাকে এই কদিন হলো জলই তো দেওয়া হয়নি। তুইও যে একটু মনে করে দিবি তাও দিস না। আমাকে যেতে দে, আমি এখন দিব্যি আছি। সে আমি দিয়ে দিচ্ছি বাবা, কিন্তু তুমি গিয়ে বসো তো, বিছানায় বসো, যাও বসো। অনন্ত তার বাবাকে বিছানার মধ্যে আবার বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির কলপার থেকে 1 মগ জল এনে সেই কুন্দ ফুলের গাছের মধ্যে ঢেলে দিয়ে আসতেই তার বাবা ধীর গলায় তাকে বলল, জানিস অন্তু, সেদিন যখন আমি বাজার দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎ আমার মনে হলো যে তোর মা সামনের রাস্তা দিয়ে যেতে যেতে আমার নাম ধরে ডাকলো। তার সাথে যেন সে আমাকে বলল, ওগো একেবারে তো তুমি ঘেমে গেছো গো, রুমালটাও নাওনি। কি যে করো না তুমি, বয়সটা তো বাড়ছে নাকি। আমিও তোর মাকে বললাম, জানিস, বললাম, সুমিত্রা, প্রত্যেকবার তো তুমি আমাকে রুমাল লাগিয়ে দিতে বাজার যাওয়ার আগে বলো। আর তখনই রাস্তার পাথরের ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমি, জানিস। তারপরেই সব কেমন ঝাপসা হয়ে এলো। আশপাশের লোকজনদের আওয়াজ শুনতে পেলাম। তারপর আর কিছু আমার তেমন মনে নেই। ওসব তোমার মনের ভুল বাবা। আর মা কি করে তোমাকে ডাকবে? মা তো কবেই ছেড়ে চলে গেছে আমাদের। তোমাকে তো কতবার বলেছি এসব ভুল ভাবনাগুলোকে এবার তুমি ছাড়ো। তোমারও তো বয়স হচ্ছে নাকি? ছেড়ে গেছে না ছাই? তোকে না আমি আগেও বলেছি, অসমাপ্ত শব্দটির মধ্যেই সমাপ্ত এক প্রকার জোর করে টানা আছে। এখনো বুঝলি না? তুই এত বছর পরেও বুঝলি না? তোর মা ঠিক আছে, আরে তোর মায়ের গাছটা আছে, সে থাকবে না? নিজে একবার বিয়ে টিয়ে কর, তারপর বুঝবি। অনন্ত আর তার বাবার বলা কোনো কথার উত্তর দিল না। সে চুপ করে তার ঘর থেকে চলেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার বাবা বলে উঠল, তা সকাল থেকে তো আজকে একবারও তোর ফোন এলো না দেখছি। কার? সে আমি কি করে বলবো, রোজ আসে তাই বললাম। কে করে তা তো আর জানি না। আর আসবে না কোনো ফোন। কি একটা বলো না তুমি বাবা, গল্পগুলোর লেখার শেষে উপসংহার নাকি, তাই বলতে পারো। আমি একটু আসছি, কেমন? দুপুরের খাওয়ার কোনো ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে বাজারের দিকে খাবারের হোটেলের দিকে চলে গেল অনন্ত। তারপর সেখানে গিয়ে একটা খাবার দোকান থেকে দুপুরের খাবার জন্য মাছ ভাত নিয়ে এলো। তার সঙ্গে বাবার জন্য বাজার থেকে বেশ কিছু ফলও কিনে এনে সবে মাত্র বাড়ির দিকে ফিরেই আসছিল, এমন সময় হঠাৎ রাস্তার একটা বিজ্ঞাপন দেখে থমকে দাঁড়ালো অনন্ত। তার বাড়ির পাশের এলাকা মুরালিগাছি শহরের একটা বেশ পুরনো লাইব্রেরির জন্য একজন লাইব্রেরিয়ান প্রয়োজন। মাইনে 15,000 টাকা। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, তবে পরবর্তীতে বাড়ানো হতে পারে। ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগ করতে বলা হয়েছে লাইব্রেরিতে এসে। তারপরেই লেখা মাসের 15 তারিখ অবধি সময়সীমা টানা আছে। ধন্যবাদান্তে মুরালিগাছি পৌরসভা। পুরো লেখাটা পড়ে হঠাৎ করে যেন ঠোঁটের কোণে একটা আকস্মিক হাসির আলগা রেখা ফুটে উঠল অনন্তের। পরের দিন বাড়ি থেকে সে বাসে মুরালিগাছি পৌঁছে সেই লাইব্রেরির ভেতরে ঢুকে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সেখানে সে তার মতো আর কোনো চাকরি সন্ধানী কোনো ছেলে কিংবা মেয়েকে দেখতে পায়নি।
এমন সময় হঠাৎ লাইব্রেরির ভেতর থেকে একজন নারী কণ্ঠস্বর তাকে লাইব্রেরির ভেতরে আসতে বলতেই অনন্ত ভেতরে গিয়ে ঘরে আসবে কিনা জিজ্ঞেস করতেই সে তাকে অনুমতি দিতেই অনন্ত ঘরের ভেতরে এসে ঢুকল। তারপর তার ইন্টারভিউ শেষ হবার শেষে সে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিনের লাইব্রেরিতে দেওয়া তার ইন্টারভিউটা সত্যিই কাজে লেগেছিল। অনন্তের লাইব্রেরিয়ানের চাকরিটা হয়ে গেছিল। আজ দেখতে দেখতে সেখানেই সে 6 মাস কিভাবে কাটিয়ে দিয়েছে তা নিজেও বুঝতে পারেনি। লাইব্রেরি একেবারে অচল, প্রায় 5-10 জন কিংবা কোনোদিন 15-20 জনের মতোও আসে। তাদের সবাইকে লাইব্রেরিতে সে স্বাগত জানায়, কিংবা কখনো কেউ কারোর প্রিয় বই খুঁজে না পেলে তাকেও সাহায্য করে। তবে শ্রীতমার আর সেদিনের পর কোনো ফোন আসেনি তার কাছে আর কখনো। তবে সেই সত্যিটা প্রথমে না মানতে পারলেও এখন বেশ মানিয়েই নিয়েছে অনন্ত। আসলে ভালো না থাকলে বোধহয় ভালো থাকাটা আজকের দিনে একেবারেই বেমানান। তাছাড়া শ্রীতমার সেদিনের বলা কথাগুলোর একটাকেও একবারও অসম্মান করেনি অনন্ত। তবে অনন্তের কাছে বেশ কিছুদিন আগে তাদের কলেজেরই বন্ধুমহল থেকে খবর আসে যে শ্রীতমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মোবাইলটা একবার ভাইব্রেট করে উঠতেই ফোন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অনন্ত। সে ফোনটা তুলতেই দেখল তার বাবার ফোন। সে কিছু বলবার আগেই তার বাবা ফোনের ওপার থেকে তাকে বলল, বন্ধু, আমি আর শিবু ঘটক পরশুদিন তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাব, তাই তুমি ছুটি নিয়ে রেখো। আমি কোনো কথা শুনবো না। চাকরি বাকরি তো হলো, এবার ঘরে একটা বৌমা তো আনতে হবে নাকি? অনন্ত আর কিছু বলতে পারল না তার বাবার মুখের ওপরে। তবে সেদিন লাইব্রেরিতে বসে থাকার ফাঁকে একবার পাশে থাকা পৌরসভায় গিয়ে তার পরশুদিনের লাইব্রেরি থেকে ছুটির একটা দরখাস্ত দিয়ে বাড়ি চলে এলো। দেখতে দেখতে দিনটা চলেই এলো। তবে বেশ দুপুরের একটু পরেই শিবু ঘটক গাড়ি নিয়ে আসায় তারা রওনা দিল সেই মেয়েটার বাড়ির উদ্দেশ্যে। শ্যামপুর থেকে মেয়েটার বাড়ি বেশ খানিকটা দূরে। শিবপুর হলেও শিবু ঘটক তাদেরকে আশ্বস্ত করলো সন্ধ্যের মধ্যে তারা ঠিক পৌঁছে যাবে তাদের বাড়িতে। গাড়ির মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে। সেটা শুনতে শুনতে বাবার পাশে থেকে বসার সিটে একবার মাথাটা ঠেকিয়ে দিয়ে চোখ বুজতেই তার বাবার লেখা একটা 10 পাতা গত বছরের প্রকাশিত পত্রিকার বৈশাখ সংখ্যার একটা বিরহের কবিতার একটা লাইন যেন ভেসে উঠল তার দু কানের মধ্যে। ভুল করিলে ক্ষমা চেয়েও, নিজেই হয়েও নত, কিন্তু তবু না সে ব্যাকুল হলে চোখ ঘুরিয়েই রেখো। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই অনন্ত দেখল বিকেল থেকে সন্ধ্যের আঁধার নামছে, সাথে সূর্য অস্ত যাচ্ছে, আর সন্ধ্যের আঁধারের ঘোর চারিদিকটাকে ঘিরছে। সে একবার শিবু ঘটককে আর ড্রাইভারকে জিজ্ঞেস করে বলল, আর কতক্ষণ? ওই তো সামনেই এই বাজারটা পার করে 2টো রাস্তার পরেই ডান দিকের গলিতে। তারা সেই বাড়ির সামনে পৌঁছে গাড়িতে একবার হর্ন দিতেই দুজন মহিলা আর একজন লোক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার জানিয়ে তাদেরকে বলল, আসুন, ভেতরে আসুন আপনারা। তাদের কথা শুনে ঘরের ভেতরে এসে বসলো অনন্ত আর তার সঙ্গে আসা তার বাবা শিবু ঘটক ও গাড়ির সেই ড্রাইভার। পরিচয়ের কথাবার্তাও শুরু হয়ে গেল। পাত্রী নাকি তার মায়ের সাথে এখানে থাকে, এখানে ভাড়া বাড়িতে। বেশ খানিকক্ষণ কথা বলার পর অনন্তের বাবা হঠাৎ পাত্রীকে ডাকতে বলতেই পাত্রীর মা সুলগ্না বলে একবার তাদের ঘরের দিকে তাকিয়ে ডাকতেই হঠাৎ করে বাড়িতে লোডশেডিং হয়ে গেল। সেই অন্ধকারের মধ্যেই তাদের সবাইকে একটা মধুর মেয়েলি কণ্ঠস্বর নমস্কার বলে তাদের মুখোমুখি এসে বসল সামনের বসার চেয়ারটায়। অনন্ত একবার ভাবল মোবাইলের আলো জ্বালিয়ে মেয়েটার মুখটা দেখার, কিন্তু সকলের সামনে সে কথা বলার সাহস পেল না। অন্ধকারেই সে শুধু তাকিয়ে থাকলো একভাবে সেই মেয়েটার দিকে। পাত্রীর মা হ্যারিকেন বা দেশলাই নিয়ে মোমবাতি জ্বালানোর জন্য সেখান থেকে চলে যাচ্ছিল,
এমন সময় হঠাৎ অনন্তের বাবা আকাশের একটা গুরুগম্ভীর ডাক শুনে বলল, আজ বরং থাক, আবার অন্য একদিন আসবো না হয়। যা আকাশের অবস্থা, বোধহয় বৃষ্টি নামতে পারে। আর আপনাদের সঙ্গে আলাপ তো হলোই, মেয়েকে অন্য একদিন এসে দেখে যাবো। আমাদের আবার বাড়ির রাস্তা অনেকটা, তাই ফিরতে হবে। বলছি দাদা, একটু দাঁড়ান, আমি এক্ষুনি মোমবাতি বা হ্যারিকেন নিয়ে আসার চেষ্টা করছি। ততক্ষণ না হয়, তারপর আমারও আপনাদের কাছে একটা অনুরোধ আছে, তাই আর কি। কিন্তু অনন্তের বাবা তার কোনো কথা না শুনেই বলল, আপনাদের তো নম্বর থাকলো, আবার এসে না হয় একদিন দেখে যাবো আপনার মেয়ে সুলগ্নার মুখটাকে। আজ বরং আমরা উঠি, নমস্কার। এই বলে সেখান থেকে উঠে গেল অনন্তের বাবা। তার সাথে অনন্ত সহ তাদের সঙ্গে আসা বাকি দুজন সেখান থেকে বেরিয়ে গেল। তবে কেন জানি অনন্তের বারবার মনে হতে লাগলো, ঘরের মধ্যের সেই অন্ধকারে যেখানে বসেছিল সেই মেয়েটা, সে সেখান থেকে তার যাবার দিকে শুধু একভাবে তাকিয়ে রয়েছে। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা দিন কেটে গেল। তবে এর মধ্যেই অনন্তের বাবার কাছে সুলগ্না নামের সেই মেয়েটির বাড়ি থেকে ফোন এসেছিল বেশ কয়েকবার, তবে তিনি সেটা একবারও ধরেননি। অনন্ত তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল কয়েকবার, তবে তার বাবা তাকে কোনো উত্তরই দেননি। আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে বেজায়, আর তার মধ্যেই দৈনন্দিন দিনের মতো ছাতা মাথায় সময় মতো লাইব্রেরিতে এসে পৌঁছেছে অনন্ত। লাইব্রেরির তালার একটা চাবি তার কাছে সবসময় রাখা থাকে, আর চারিদিকটা যেন ভীষণ নিস্তব্ধ মনে হচ্ছে। তার লাইব্রেরির সামনে রাস্তাতেও তেমন ভিড় নেই। জানলা দরজা খুলতেই হঠাৎ একটা হিমেল হাওয়া গায়ে এসে লাগলো তার। সে বিড়বিড় করে বাইরের দিকে তাকিয়ে একবার বলল, আজ বোধহয় আর লাইব্রেরিতে কেউ আসবে না, যা আবহাওয়া চারিদিকের। অনন্ত কথাটা বলে চেয়ারে এসে বসতেই হঠাৎ সামনের দিকের বইগুলোর তাকগুলোর মাঝ বরাবর একটা বইয়ের তাকের মাঝখানের জায়গাটা বেশ এলোমেলো দেখে সেটাই গোছাতে গিয়ে ধপ করে সেই বইগুলোর মধ্যে থেকে একটা কাগজ ও একটা শুকনো ফুলের পাপড়ির মতন কিছু একটা নিচের মেঝেতে পড়তে দেখে সে কাগজটা তুলে নিল অনন্ত। একবার ভাবল সে কাগজটা পড়বে না, অন্য কারোর চিঠি, কিন্তু সে কৌতূহল বশত সেই চিঠিটাকে তার টেবিলে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। চিঠিটা 2010 সালের লেখা, আর তারপরেই লেখা, প্রিয় শুভাঞ্জনদা, এটাই আমার তোমাকে লেখা শেষ চিঠি। এরপরে আর আমার সময় হবে না এই লাইব্রেরিতে এসে তোমার জন্য চিঠি লেখার। আমি বাইরে পড়াশোনার জন্য চলে যাচ্ছি, এবার স্কুলের গণ্ডি তো শেষ। তোমাকে আমি যে খুব আগে থেকে চিনতাম, তোমার নামও শুনেছি বহুবার সহপাঠীদের মুখে, যে তোমার স্কুলের সোজাসুজি ঘুরে গিয়ে ডান দিকের রাস্তার সামনেই বাড়ি, কিন্তু কোনোদিন সেখানে গিয়ে দাঁড়াবার সাহস পাইনি। বহুবার তোমাকে সাইকেল নিয়ে আমাদের স্কুলের জানলা দিয়ে যেতে দেখেছি। তোমার খোঁজ করতেই জানতে পেরেছি তোমার পুরো নাম শুভাঞ্জন ধর, কিন্তু কখনো ভাবিনি তুমি এই লাইব্রেরিতে বই পড়তে আসো। তোমার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগেই এই পুরনো লাইব্রেরি ভ্রমণের জন্য আমাদের বিদ্যালয়ের কিছু শিক্ষিকা আমাদের নিয়ে এসেছিল। তখনই তোমাকে এখানে একটা বই হাতে নিয়ে পড়তে দেখেছিলাম। নীলচে একটা জামা পরে, কালো মোটা ফ্রেমের চশমার নিচে তোমার বইয়ের পাতা ছুঁতে চাওয়া চোখ দুটো দিয়ে। বইটির নাম সম্ভবত ছিল শেষবাতি। বইটার লেখকের নাম সম্ভবত প্রাপ্ত পলাশ, ছদ্মনামে লেখা। আমার সেদিনই খুব ইচ্ছে করছিল তোমাকে আমি আমার মনের কথাটা বলে দিই, কিন্তু ম্যাডামরা থাকায় সেবার সাহস পাইনি। তুমি সেখান থেকে ওই শেষবেলা বইটা অর্ধেকটা পড়েই চলে গেলে। আমি অবশ্য আড়াল দিয়ে একবার উঁকি দিয়ে দেখেছিলাম তুমি বইয়ের 7 নম্বর পৃষ্ঠাটা পড়ে পড়ে উঠে গেছিলে শুধু। তারপর বহুবার এই লাইব্রেরিতে তোমার দেখা পাওয়ার জন্য আমি এসেছি, কিন্তু তোমাকে কোনোবারই চোখের দেখা পাইনি। আমি ভেবেছি তুমি উত্তর দেবে, কিন্তু কোনোবারই এ যাবৎ তোমার চিঠির কোনো উত্তর পাইনি। আজও ক্লান্ত গলায় 2 চোখ ভেজা জলে ভীষণ আশা নিয়ে তোমাকে এই চিঠিটা লিখলাম। জানি না তুমি পড়বে কিনা, তবুও আমি তোমাকে খুব ভালোবাসি এই কথাটা শেষবারের মতো জানিয়ে দিলাম।
তোমাকে আমি ভালোবাসি শোভানচন্দা। আমি জানি না তুমি এই চিঠিটা পড়বে কিনা, কিন্তু তবুও লিখলাম। এই চিঠিটা শুধু তোমার জন্যে। তার সঙ্গে আজ আমি তোমার সেই আধা পড়ে যাওয়া শেষপাতি বইয়ের ভেতরে রেখে দিলাম একটা লাল গোলাপ, ও লাইব্রেরিয়ানের চোখের আড়ালে তোমার উত্তরের আশায় রইলাম। ইতি তোমার প্রিয় পিউ। চিঠিটা পড়া শেষ করতেই একটা দমকা বাতাসে তার টেবিলের ওপরে থাকা সেই শুকনো গোলাপ ফুলটার পাপড়িগুলো উড়ে গিয়ে পড়ল ঘরের চারিদিকে। তার সঙ্গে একবার গুরুগম্ভীর মেঘের ডাক শুনতে পেল অনন্ত। এতক্ষণ চিঠিটা পুরোটা বিড়বিড় করে পড়ার পর খানিকক্ষণ থমকে গেল অনন্ত। সত্যি, ভালোবাসার মতো বিচিত্র আর একটা সম্পদও নেই বোধহয় আমাদের মধ্যে। এত বছর আগেও ভালোবাসার প্রাচীন এক নিদর্শন যেন চোখের সামনে ভাসতে দেখল অনন্ত। আজ আধুনিক সময়ে মোবাইলের দৌলতে চিঠিপত্রগুলো মুড়েই থাকে শুধু 2 সেকেন্ডে, কিন্তু তবুও কাগজের এই নীলচে কালির লেখা প্রিয়জনকে ভালোবাসি বলার এই স্বীকারোক্তি তাকে বাধ্য করল সেই শেষবাতি বইটাকে খুলে পড়ার জন্য। সেও সেই বইটার ঠিক 8 পাতা অবধি পড়ে থেমে গেল, পাতাটার নিচে দাঁড়ির জায়গাটায় এসে। বইয়ের এই 8 পাতা অবধি পড়ে সে বুঝেছে গল্পের মুখ্য চরিত্র শ্যামল একটি অগ্নি নির্বাপন সংস্থায় কাজ করে, তবে বর্তমানে সে দৃষ্টিহীন ও হাসপাতালে ভর্তি রয়েছে। সেই বইয়ের গল্পের 8 নম্বর পাতাতেই কিভাবে শ্যামল চরিত্রটি সে তারই প্রাক্তনী নীলাকে আগুন থেকে বাঁচানোর জন্য দৃষ্টিহীন হলো সে কথাই লেখা আছে। বইটা বন্ধ করে অনন্ত সেই চিঠিটা আবার বইটার মধ্যে রেখে দিয়ে তার সামনের টেবিলে রাখতেই বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টিটা জোরালোভাবে শুরু হলো। আজ সারা দিনে তার লাইব্রেরিতে কেউ এলো না বই পড়তে, শুধু একবার পাশের পৌরসভাতে রোজ দিন যে ছেলেটা চা দিতে আসে সে ছাড়া। তবে সেও আজ সন্ধ্যের একটু আগে এসেছিল তাকে চা দিতে। সে চলে যেতেই অনন্ত একবার ভাবল আজ লাইব্রেরিটা তাড়াতাড়ি বন্ধ করে সে বাড়ি চলে যাবে। একে আজকে আকাশের অবস্থা খারাপ, তার মধ্যে আবার যদি ঝড় শুরু হয়ে যায় তখন। তাই লাইব্রেরির জানলা দরজা সব বন্ধ করে আলো নিভিয়ে সবে মাত্র লাইব্রেরির দরজার বাইরে তালাটা লাগিয়ে বের হতেই যাচ্ছিল সে তার ছাতা নিয়ে। এমন সময় হঠাৎ তার পেছন থেকে একটা নারী কণ্ঠস্বরের আওয়াজ শুনতে পেল সে। এ কি, লাইব্রেরিটা বন্ধ করে দিচ্ছেন কেন? লাইব্রেরি বন্ধের সময় তো এখন নয়, রাত 8টায় শুনেছি। আমি তো ছাতা মাথায় একেবারে আধভেজা হয়ে এলাম প্রায়। না না ম্যাডাম, লাইব্রেরি এখনই বন্ধ করতাম না তো, কিন্তু আকাশের যে অবস্থা আর আজ সারাদিন কেউই তেমন আসেনি, তাই ভাবলাম আর হয়তো কেউ আসবে না, তাই আর কি। আসুন, আপনি এই বৃষ্টির মধ্যেও যখন বই আপনাকে ডেকে এনেছে, আমি কি আর আপনাকে ফিরিয়ে দিতে পারি ম্যাডাম? সেই অস্পষ্ট চেহারার মেয়েটা একবার মৃদু হাসল, তারপর বলল, ভারী সুন্দর কথা বলেন তো আপনি। কি জানি, আসুন ভেতরে আসুন। এই বলে আবারও লাইব্রেরির আধ বোজানো দরজার ওপর থেকে তালা সরিয়ে দরজাটা খুলে দিতেই দরজাটা ক্যাচ ক্যাচে একটা শব্দ করে খুলে গেল। এমন সময় আবার বৃষ্টিটা শুরু হলো বাইরে। লাইব্রেরির ভেতরের হলদে আলোটা জ্বালিয়ে দিতেই এবারে বাইরের সেই অপরিচিত কণ্ঠস্বর ঘরের ভেতর ঢুকে আসতেই এবারে যেন তাকে খানিকটা চেনা লাগলো। সেই লাল চুড়িদার আর মুখের এক পাশটা ওড়না দিয়ে ঢাকা। সে নিজে গিয়ে একটা বইয়ের তাকে গিয়ে হাত নেড়ে কোনো একটা বই যেন খুঁজতে লাগলো। অনন্ত তাকে তার কোন বই প্রয়োজন সে কথা জিজ্ঞেস করতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ লাইব্রেরির আলোটা নিভে যেতেই অনন্ত তাকে চেঁচিয়ে বলল, বোধহয় লোডশেডিং হয়ে গেছে, আপনি ওখানেই দাঁড়ান ম্যাডাম, আমি এক্ষুনি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছি, এক্ষুনি। অনন্ত অন্ধকারে হাতড়ে তার সামনে থাকা টেবিল থেকে একটা দেশলাই আর তার সাথে রাখা একটা মোমবাতি বের করে সেটা জ্বালিয়ে নিয়ে এগিয়ে গেল সেই মেয়েটার সামনে। সেখানে গিয়ে বলল, কোনো গল্পের বই খুঁজছেন ম্যাডাম আপনি? আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। শেষবাতি। মেয়েটি শেষবাতি গল্পের বইটা খুঁজছে শুনে অনন্ত তাকে বিস্ময়ের সুরে বলল,
শেষবাতি বইটা তো এখানে নেই, ওটা আমার টেবিলে আছে। আসলে আমি আজকে ওটা পড়ছিলাম। আপনি গিয়ে বরং বসুন পড়ার জায়গায়, আমি এক্ষুনি দিচ্ছি। মেয়েটা মাথা নাড়িয়ে এগিয়ে গেল বই পড়ার সেই জায়গাটার সামনে। তারপর অনন্ত তার দিকে শেষবাতি নামের সেই বইটা এগিয়ে দিতেই একবার মোমবাতির আলোয় তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি ম্যাডাম? হ্যাঁ বলুন। না মানে তেমন কিছু নয়, আসলে আপনাকে ম্যাডাম কোথাও একটা দেখেছি বলে বারবার মনে হচ্ছে, কিন্তু এই লাইব্রেরিতে নয়, অন্য কোথাও, কিন্তু ঠিক কোথায় তা মনে পড়ছে না। বাসে দেখে থাকবেন হয়তো, তারপর অন্য কোথাও হয়তো। অন্য কোথাও মানে? মেয়েটা খানিকক্ষণ নীরব থাকলো। তারপর সে বলল, সুলগ্না পাল, আমি সুলগ্না, যার মুখ না দেখেই আপনারা বাড়ি ফিরে চলে এসেছিলেন সেদিন। ও আপনি সেই সুলগ্না, কিন্তু এখানে হঠাৎ? আপনাকে কিছু বলার আছে, তাই জন্যই এসেছি। আপনি যে এখানে কাজ করেন তা আমি আপনার সাথে আমার বিয়ের সম্বন্ধ আসার সময় শুনেছিলাম। আচ্ছা, আমার সম্পর্কে জেনেছেন বেশ ভালো লাগলো, কিন্তু আমি তো আপনার ছবিটাও পর্যন্ত দেখিনি, একবারও এখনো পর্যন্ত। আপনার বাবা কিংবা আপনি তো আর আমাদের বাড়িতে ফোনই করলেন না আমার মুখ দেখতে আসার জন্য। অবশ্য ওই সমস্ত কথা শোনার পর কোন ছেলের বাবাই বা চাইবে তার ছেলেকে একটা অ্যাসিডে অর্ধেক গাল পোড়া মেয়ের সাথে। কথাটা বলতে বলতে আপন মনেই হেসে উঠল সুলগ্না। অনন্ত কিছুই বুঝল না। সে ঘরের মধ্যে ধক ধক করে জ্বলতে থাকা মোমবাতির শিখার এক পাশ দিয়ে তার মুখ এগিয়ে দিয়ে বলল, সুলগ্না ম্যাডাম, আমি তো আপনার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। হেয়ালি না করে আমাকে একটু সব কিছু খুলে বলবেন প্লিজ। আপনাকে সবটা খুলে বলবো, তাই জন্য এখানে এসেছি। অনন্ত তার চোখ দুটোকে গম্ভীর করে তুলে একটা আকাশের মেঘের গুরু গম্ভীর শব্দের মধ্যেই বলল, বলুন। সুলগ্নাও তার এক চোখের দৃষ্টি তার চোখের মুখোমুখি নিয়ে গিয়ে ঠেকিয়ে আবার বলতে শুরু করলো ধীরে ধীরে, শুনুন তাহলে। 3 বছর আগে তখন আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার বাড়ি ছিল শ্যামবাজারি, কিন্তু আমি, বাবা, মা এই 3 জনেই ছিলাম। খুব হাসি খুশি পরিবার। কিন্তু হঠাৎ সে বছর পুজোর আগে আগে আমার বাবা তার চাকরিটা হারিয়ে চলন্ত ট্রাকের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে। মা বাবাকে ছাড়া কেমন যেন উন্মাদের মতো হয়ে যাচ্ছিল দিন দিন। কি করব বুঝতে পারছিলাম না। মাকে নিয়ে চলে আসলাম ওখান থেকে। বেশ খানিকটা দূরে রাধানগরের একটা ভাড়া বাড়িতে মাকে নিয়ে গেলাম স্কলারশিপের টাকা নেওয়ার জন্য। তারপর মাকে আমি বাস্তবটা বোঝাতে লাগলাম যে বাবা আর কখনো ফিরে আসবে না। মা বুঝলো আর অবশেষে সত্যিটা মেনেও নিল। তারপর ঠাকুরের কৃপায় একটা চাকরিও হয়ে গেল আমার কাছাকাছি। আমার সহ মায়ের জীবনটা আবার স্বাভাবিক ছন্দে ফিরছিল জানেন। আর ঠিক তখনই আবার আমার জীবনে এসে দাঁড়ালো একটা কালো স্মৃতি, যার প্রলেপ এখনো আমাকে সারা মুখে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। এতটা বলে সুলগ্না থামতেই অনন্ত তাকে বলল, তারপর? বলছি, আমি যখন কলেজে পড়তাম তখন অয়ন নামের একটা ছেলে একবার আমাকে কুপ্রস্তাব দিয়েছিল জানেন। আমি লজ্জায় আর অসম্মানে তাকে সকলের সামনে দাঁড়িয়ে সজোরে দুগালে দুটো চড় মেরেছিলাম। সেই ছেলেটাকে কলেজের প্রিন্সিপাল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। কিন্তু সেই অয়ন নামের ছেলেটা আমাকে হুমকি দিয়েছিল সেদিন কলেজ থেকে চলে যাওয়ার আগে যে সে আমাকে ছাড়বে না। আমার ওপর সে সেই চড়ের আর তাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করার সে প্রতিশোধ নেবেই। আর সে তাই করলো। সে একদিন আমি কাজ থেকে বাড়ি ফেরার পথে যখন আমি রিক্সা পাচ্ছিলাম না, তখন হঠাৎ হাঁটতে হাঁটতে একটা রিক্সাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি তাকে দাঁড় করানোর জন্য হাত বাড়াতে যেতেই সেই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ রিক্সাওয়ালা ছেলেটা আমাকে তার হাত থেকে কি একটা জানি আমার এক পাশের গালে জলের মতন ছুঁড়ে দিল আমার মুখের মধ্যে। রাস্তা তখন শুনশান। রিক্সাওয়ালা ছেলেটার দিকে একবার সেই অবস্থাতেই আমি তাকালাম, আর তখনই দেখতে পেলাম, আর ছেলেটাকে আমি চিনতেও পারলাম। ছেলেটা আর কেউ নয়, সেই অয়ন নামের ছেলেটা।
ছেলেটা হাসতে হাসতে আমাকে একটা নোংরা ভাষায় গালিগালাজ করে সেই রিক্সাটা নিয়ে ওখান থেকে চলে গেল। আমি নিজের মুখের মধ্যে 2 হাত চেপে ধরে চিৎকার করে পাগলের মতো ছুটে যেতে লাগলাম সারা রাস্তা দিয়ে, একটু একটু সাহায্যের জন্য। কিন্তু গোটা রাস্তায় কেউ ছিল না। বেশ খানিকক্ষণ পর অবশেষে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে একটা বাজারের সামনে আসতেই বেশ কিছু লোকজন দেখতে পেয়ে অবশেষে আমাকে তারা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল। তারপর রাতেই আমাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতার একটা বড় হাসপাতালে। সেখানেই প্রায় 6 সপ্তাহের লড়াইয়ের পর আমি বাড়ি ফিরে আসলাম। তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথমবার দেখতে আয়নাটাকে আমি ভেঙে দিলাম। জানেন, বিভৎস অবস্থা হয়েছিল আমার। গালটার যেন কোনো হিংস্র প্রাণী আঁচড়েছে মনে হচ্ছিল। ডাক্তারবাবুরা বলেছিল অল্পের জন্য আমার এই চোখটা রক্ষা পেয়েছে, না হলে গালের সাথে চোখটাও শেষ হয়ে যেত। তারপর থেকে এভাবেই লড়াই চলছে। কাজটা তো আর নেই। আমার এই মুখের অবস্থা দেখে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। মাও চায় একটা ভালো ঘরে আমার বিয়ে হোক, কিন্তু কি আর করা যাবে বলুন? অ্যাসিডে একগাল পোড়া মেয়েকে কি কেউ আর বিয়ে করবে? তবুও মা চেষ্টা করে যাচ্ছেন। আপনি আপনি ভাববেন না অনন্তবাবু যে আমি আপনার কাছে কোনো রকম সিম্প্যাথি চাইতে এসেছি। যেই বাড়িতে আরেকজন ভদ্রলোক দেখছেন, অবনী দাস আর ওনার স্ত্রী নীতা দাসকে, ওনাদের বাড়িতেই আমরা ভাড়া থাকছি প্রায় বছর 2 ধরে। ওনাদের আমি মামা মামি বলে ডাকি। এই 2 বছরে অবনীবাবুর সঙ্গে আমাদের দুজনের রক্তের সম্পর্কের চেয়ে কম কিছু হয়নি। এখনো কোনো রকমে সংসারের পাশাপাশি ভাড়া ওনাদের দিয়ে যাচ্ছে মা, একটা ব্যাংকের লোন থেকে। তবে অনন্তবাবু, ওনারা আমাদের আপন করতে পারেননি। আমি হয়তো সেটা খুব দেরিতে বুঝেছি। সেদিন আপনারা যখন চলে গিয়েছিলেন, তার কিছুক্ষণ পর যখন ঘরের আলো ফিরে এসেছিল, তখন সিঁড়ি দিয়ে নিচ থেকে জল আনতে গিয়ে আমি নীতা মামিকে স্পষ্ট আপনার বাবাকে আড়ালে বলতে শুনেছিলাম, ওই অ্যাসিডে গাল পোড়া মেয়েকে কেউ বাড়ি নিয়ে যায় নাকি? হ্যাঁ, ভালোই হয়েছে যে ওর মুখখান দেখার আগেই লোডশেডিং হয়ে গিয়েছিল, না হলে না জানি কোনো বিপদ টিপদ হতেও পারতো আপনাদের। আমাদের তো ঘাড়ে বোঝা হয়ে আছে, নামাতে পারছি না যে ভাড়া দেয় ওরা। আপনি বরং সম্বন্ধটা ভেঙে দিন কল্যাণবাবু ঘটকবাবুকে বলে। কেন মিছিমিছি নিজের ছেলের জীবনটা নষ্ট করবেন বলুন তো? হ্যাঁ, তবে অনন্তবাবু, আমি আপনার বাবার কাছে গেছিলাম আপনাদের অশোকপুরের বাড়ি থেকে। আপনার কাছে এলাম সবটা জানাতে আপনাকে। আর ধোঁয়াশা রেখে তো লাভ নেই। এখানে আসার আগে আমি আপনার বাবাকেও সবটা খুলে বলে এসেছি, যাতে আমাকে আর আমার মাকে কেউ না বলে জোর করে আপনাদের ঘাড়ে আমাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা গরিব হতে পারি, আমার একগাল অ্যাসিডে পোড়া হতে পারে, কিন্তু আমাদের তো আত্মসম্মান আছে অনন্তবাবু। যাই হোক, ভালো থাকবেন, এটুকুই আপনাকে বলার ছিল। আসি আমি, আর ভগবানের কাছে প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি একটা সুন্দরী মেয়ের সাথে আপনার বিয়ে হয়। ভালো থাকবেন আপনি। কথাটা বলে টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো সুলগ্না। তারপর হন হন করে ঘরের বাইরের দিকে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। অনন্ত মাথা নিচু করে বসেছিল। সে কি করবে তা সে বুঝল না। এমন সময় হঠাৎ তার বাবার ফোন আসতেই ফোনটা সে ধরতেই তার বাবা তাকে ফোনের ওপার থেকে বলল, অন্তু, অন্তু, ওকে যেতে দিস না, মেয়েটা খুব ভালো, ওকে আটকা। তোকে আমি এক কথা ছোটবেলা থেকে বলে আসছি। তোকে তো বারবার বলেছি, অসমাপ্ত শব্দটির মধ্যেই সমাপ্ত এক প্রকার জোর করে টানা আছে। যা, সুলগ্নাকে আমার ঘরের বউ করে নিয়ে আয়। অনন্তের বাবা ফোন কাটতেই অনন্ত দৌড়ে বেরিয়ে গেল তার ঘর থেকে। মোবাইলের আলো জ্বালিয়ে সে সুলগ্নার নাম ধরে ডাকতে শুরু করলো। সুলগ্না, 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 কোথায় গেলে তুমি? কিন্তু সুলগ্নার কোনো উত্তর পেল না সে। তাহলে কি সুলগ্না চলে গেল? লাইব্রেরির সামনে তো কোথাও নেই সে। বিদ্যুতের ঝলকানি, মেঘের শব্দ, আর তার সাথে দমকা বাতাস, তার সাথে অনন্তের বুকের ভেতরে তৈরি হওয়া অস্থিরতা টান টান। না,
শ্রীতমার পর সুলগ্না তার জীবনে এলেও সে তো তাকে একটিও মিথ্যে বলেনি, বরং তাকে জানার জন্য সমস্ত লুকোনো জীবনের বইয়ের পাতাগুলোকেই খুলে দিয়েছে তার সাথে। সুলগ্নার মুখে এতক্ষণে বলা কথাগুলোতে কখন যে অনন্তের মনে তার জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে তা সে নিজেও বুঝে উঠতে পারেনি। আজ সুলগ্নার হাত শক্ত করে ধরতে ইচ্ছে করছে তার পাশে দাঁড়াতে, তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে আমি আছি বলে নিজের অস্তিত্বটুকুর তাকে জানান দিতে। বৃষ্টির মধ্যে আবার সুলগ্নার নাম ধরে ডাকতে ডাকতে লাইব্রেরির বাইরে যেতেই অনন্ত দেখতে পেল বৃষ্টিতে লাইব্রেরি চত্বরের নেভা লাইব্রেরির প্রাচীরের শেষ বাতির সামনে থমকে এসে দাঁড়িয়ে আছে সুলগ্না। তার হাতের ছাতা ফেলে দিয়ে সে শুধু বৃষ্টিতে ভিজছে। অনন্ত তার দিকে জল কাদার মধ্যে দৌড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার সামনে এসে দাঁড়ালো। তারপর সে সুলগ্নার একটা হাত ধরে তার মুখোমুখি এসে হাঁটু মুড়ে বসে সুলগ্নাকে বলল, আমাকে একটা সুযোগ দেবে সুলগ্না, তোমাকে ভালোবাসার? সুলগ্না একবার তার হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তখনই সে একবার তার মাথার উপরে হাওয়ায় দুলতে থাকা বেলি ফুলের গাছের ফুলগুলোর দিকে তাকালো। কয়েকটা ফুল তার মুখেও ঝরে পড়ছে হাওয়ায়, তার সাথে একটা সুগন্ধ। সুলগ্না মুচকি হেসে তাকালো অনন্তের দিকে, তারপর বলল, জানেন অনন্তবাবু, আমি খুব ফুল ভালোবাসি, আর ফুলও আমাকে খুব ভালোবাসে। তারা কখনো মিথ্যেও বলে না। জানেন অনন্ত, আমি মনে করি আমার জীবনের ভাড়া বাড়ির স্মৃতি থেকে জীবনের এ পর্যায়ের সমস্ত ওঠাপড়ার সব কিছু বাড়ির ফুল গাছগুলো সব জানে। তাই হয়তো সেই নিঃশব্দে ইশারায় আমাকে আপনার এই প্রস্তাবে রাজি হতে বলল। কিন্তু শর্ত একটাই, কি? আমাকে ভালোবাসতে হবে। রাজি তো? রাজি। কথাটা বলে অনন্তের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তার সঙ্গে অনন্ত গুনগুন করে একটা গানের লাইন ধরতে ধরতে খুলে দিল সুলগ্নার মুখের ঢাকা বাকি অংশটুকু। তারপর তার পোড়া ক্ষত আর অক্ষত ঠোঁটের মধ্যে নিজের মুখ ডুবিয়ে একবার ফিসফিস করে বলল, আমি খুব ভালোবাসবো তোমায়। তারপরেই সুলগ্না লাজুকভাবে তার চোখ দুটো বুজে নিয়ে কাঁদতে কাঁদতে অনন্তকে আঁকড়ে ধরতেই অনন্ত তার কানের কাছে নিজের ঠোঁট ঠেকিয়ে গুনগুন করে সুর ধরা সেই গানটা গাইতে শুরু করলো। একসাথে এত কাছে আছি তাই স্বপ্নে বারে বারে ভেসে যায়। দুজনার মাঝে রাখা দেওয়ালে ভালোবাসা লিখে রাখা খেয়ালে। এইভাবে আগে কেন দেখিনি, এত ভালো আগে কেন বাসিনি। আলো ছায়া জুড়ে থাকে আকাশে, সবুজের গন্ধ হাসে বাতাসে। চলো বৃষ্টিতে ভিজি, মেঘে ভেসে যাই, আমি তোমারই হব, তুমি আমারই থেকো। চলো বৃষ্টিতে ভিজি, মেঘে ভেসে যাই। ঠিক এমন করেই অসমাপ্ত গল্পগুলো একদিন নিজের মতো করে পূর্ণতা খুঁজে নেয়। অনন্ত আর সুলগ্নার মতো যেখানে দাগ নয়, ভালোবাসাই হয়ে ওঠে পরিচয়। শুনছিলেন দেবোত্তমদের কলমে শেষ বাতি। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাদের গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো গল্প আনার প্রেরণা পাই। আজকের মতো তবে এখানেই শেষ। গল্প ভার্স স্টুডিওর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক ধন্যবাদ।